দেখাচ্ছেন তারপর হ্যাঁ তুমি না আমার অতিথি তুমি আমার বন্ধু না তাহলে বসো হাই বন্ধুরা আমি আছি আমরা কি লাইভে আসছি আমরা লাইভে আসছি হ্যাঁ আচ্ছা তাহলে বলো হাই বন্ধুরা আমি হচ্ছে দিনশান এটা হচ্ছে মিঠুন রাখছাম আমি মিঠুন রাখছাম আমি ওর সাথে পরিচিত মানুষ হ্যাঁ তুমি আমার সাথে পরিচিত মানুষ গুড আমি সব লাইফে ওকে হেল্প করি আজকে আমি ওর কাজে ব্যস্ত থাকব না কারণ হচ্ছে আমার অনেক কাছে একটা জায়গায় তুমি কি আজকে আমার কাছে ব্যস্ত থাকবে না না তোমার কাছে ব্যস্ত থাকবো না আমি হচ্ছে আমার কাছে ব্যস্ত থাকবো কিন্তু কয়েকক্ষণ এখানে বসে থাকবো তারপর আমি চলে যাব আমার কাজের মধ্যে আচ্ছা আচ্ছা তোমার এমন কি কাজ তুমি কি কাজ করবে এখন তুমি বলো তো শুনি তুমি এখন কি কাজ করবা তুমি এখন বল তুমি কি কাজ করবা তুমি তোমার কাজে চলে যাবে বলছো আমাকে সহযোগিতা করবে না হ্যাঁ বলো তুমি তোমার কাজ করবা তোর কাজে চলে যাবা হ্যাঁ দাও তাহলে ঠিক আছে তুমি যাও তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম তুমি আবার কিন্তু আসবে হ্যাঁ বন্ধুরা আমি চলে আসছি আজকে লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অনেকদিন পর আবার লাইভে আসলাম আসবো করে লাইভে আসা হচ্ছিল না খুব গরম এই গরমের জন্য আসলে লাইভে আসা হচ্ছিল না আসলে অনেক গরম ছিল আমাদের এই গরমে আমরা কিভাবে কেমন করে ছিলাম একমাত্র আমাদের কপাল জানে উপরওয়ালা জানে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি থকবিরিম এই লাইভ শোতে আপনাদেরকে থকবিরিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এসেছি আমাদের আজকে নতুন যে প্রোডাক্ট মানে নতুন যে বই সে বই নিয়ে আমরা কিছু কথা বলবো তারপর লেখক সম্পর্কে আমরা জানবো আজকের বন্ধুরা তো আমার সাথে আজকে যে সহযোগিতা করবেন আমাকে দিংশান মিরি সে ইতিমধ্যে পরিচয় দিয়ে সে চলে গেছে সে তার কাজে ব্যস্ত হয়ে গেছে তাই না দিংশান ইতিমধ্যে সে ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমি আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ থাকবো না আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন থকবিরিম হচ্ছে গারো সাহিত্যের কাগজ ছোট কাগজ এবং বই প্রকাশ করার চেষ্টা করছে প্রকাশনী হিসেবে কাজ করার চেষ্টা করছে তো থকবিরিম মানে হচ্ছে বর্ণমালা আপনারা জানেন থকবিরিম মানে হচ্ছে বর্ণমালা তো বন্ধুরা যারা আপনারা আসছেন আমাদের এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি দিংশান ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়ে আবার চলে গেছেন আশা করছি আমরা দিংশানকে আবার পাবো তো আজকে আমরা নতুন বই নিয়ে আলোচনা করার আগে আমরা একটু স্বাভাবিক হয়ে নিই যে কি বলো দিংশান তাই না বন্ধুরা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আমাদের আজকের থকবিরিম প্রকাশনী নতুন বই সম্পর্কে প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই থকবিরিম সাহিত্য পত্রিকা নতুন খবর সে থকবিরিম সাহিত্য পত্রিকাটা নতুন এসেছে এটা আপনারা আগেও দেখেছেন হয়তো আপনারা জানেন যে থকবিরিম হচ্ছে গারো সাহিত্যকে নিয়ে কাজ করছে গারো সাহিত্য শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করার চেষ্টা করছে গারো লেখকদের নিয়ে কাজ করার চেষ্টা করছে হ্যাঁ দিংশান তাহলে তুমি আমাকে সহযোগিতা করছো এই তো আপনারা জানেন এর আগে আমরা যে লাইভে ছিলাম সেই লাইভে আমরা আমাদের লেখক মনীন্দ্রনাথ মারাক রেভারেন্ড গারো জাতিসত্তার পণ্ডিতজন রেভারেন্ড মনীন্দ্রনাথ মারাকের বই নিয়ে আমরা কথা বলেছি ওনার বইকে দেখানোর চেষ্টা করেছি আজকে আমরা আরেকজন নতুন লেখক আমাদের শ্রদ্ধাভাজন পণ্ডিতজন লেখক রেভারেন্ড ক্লেমেন্সিলের বই নিয়ে আমরা একটু কথা বলবো এবং ওনার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব আজকে তাহলে আমরা সরাসরি চলে যাব আজকের আলোচনায় আজকের যে বই পরিচিতির যে আজকের যে থকবিরিম প্রকাশনের যে নতুন বই পরিচিতি সেই বই পরিচিতির আমরা
সরাসরি চলে যেতে চাই। নিগুড় রং, বিরিশিরিতে বইমেলা কবে নাগাদ হবে দাদা? আচ্ছা, বিরিশিরিতে বইমেলা কবে নাগাদ হবে আমরা আশা করছি সামনের মাসে করব, কিন্তু করোনাকে আমরা একটু চিন্তা করছি, আমাদের মাথায় রেখেছি করোনা, কারণ করব বললেই তো হবে না। দিনশন তুমি কিছু বলবা? তুমি ও পাশ থেকে মুচকি মুচকি হাসো। হ্যাঁ, আমি বলতে চাই যে করোনা না, করোনা শুধু না, এই করোনার সাথে টর্নেডো আসবে, না তো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় যদি বৃষ্টি হবে, এখন বৃষ্টির সময়, ঘূর্ণিঝড় যদি আসে তাহলে তাহলে হচ্ছে উপর দিয়ে যাবে ঘূর্ণিঝড়। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তো আসলে আমরা বই মেলাটা করার কথা ছিল আমাদের অনেক আগেই, সে আমরা এপ্রিল মাসে আমাদের করার কথা ছিল বিরিশিরিতে, দুর্গাপুর বিরিশিরিতে, কিন্তু মৃন্ময় থ্যাংক ইউ। তো আমরা বিরিশিরিতে আমাদের যে প্রোগ্রামটা ছিল আমরা আসলে করোনার জন্য স্থগিত রেখেছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা সামনের মাসে করব নিগুড়। আমরা বলতে আমরা, তুমি আছো, আমরা, আমাদের টিম আছে, আমরা পুরোটা থকবিরে মিলে আমরা সে আগের মতো আমরা গত বছর যেভাবে গিয়েছিলাম সে বিরিশিরিতে হই হই রই রই করে, এবং আমরা লোকাল ট্রেনে করে আমরা সবাই গিয়েছিলাম, মজা করেছিলাম। ঠিক একইভাবে আমরা সারা রাত আড্ডাও দিয়েছিলাম, ঠিক একইভাবে আমরা আগামীতে আমরা আড্ডা দেব। সে বই মেলাকে কেন্দ্র করে, সে বিরিশিরিতে আমাদের যে বই উৎসব হবে সেই থকবিরি বই উৎসবকে কেন্দ্র করে আমরা আড্ডা দেব সবাই মিলে। আমরা আশা করছি আমাদের লেখক আড্ডা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আমাদের অতিথি পর্ব থাকবে, আশা করছি আমরা। তো আমরা এখন যে কথা এখন বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা আজকে কথা বলতে চাই রেভারেন্ড ক্লেমেন্ট রিচিলকে নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা জানেন রেভারেন্ড ক্লেমেন্ট রিচিল আমাদের গারো জাতিসত্তার একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি রেভারেন্ড ছিলেন, তিনি যাজক ছিলেন, পাদ্রী ছিলেন, কিন্তু তিনি গারো সমাজের একজন অত্যন্ত মেধাবী, ট্যালেন্ট এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। আচ্ছু, কেমন আছো? এই যে দেখো দিংশান, তোমাকে জানতে চেয়েছেন আমাদের আম্বি, তোমার আম্বি, আমার মাসি, হ্যাঁ, মেঘদেলেনাম রং, সেই জলছত্র থেকে আপনাকে মাসিকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি এই মধ্যরাতে এখনও জেগে আছেন, আমাদের লাইভ দেখছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো ক্লেমেন্ট রিচিল সম্পর্কে আমি একটু পড়তে চাই, ওনার জীবনী সম্পর্কে একটু পড়তে চাই। এটি হচ্ছে গারো বিবাহ। ক্লেমেন্ট রিচিলে আমরা দুটি বই প্রকাশ করেছি, একটি হচ্ছে গারো বিবাহ, আরেকটি হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। ক্লেমেন্ট রিচিলের জীবিতকালে ওনার লিখিত প্রবন্ধ থেকে, বিভিন্ন প্রবন্ধ থেকে সংগ্রহ করে আমরা সে জানিরা থেকে সংগ্রহ করেছি, মাটির সুভাষ পত্রিকা থেকে সংগ্রহ করেছি, সংগ্রহ করে আমরা এই প্রবন্ধ বইটি প্রকাশ করেছি। তো আমরা গারো বিবাহ সম্পর্কে আমরা জানবো আজকে, কিছুটা পাঠকদের পরিচিতিকরণের জন্য আমরা পরিচিতি করে দিতে চাই লেখক সম্পর্কে এবং লেখকের লেখা বই সম্পর্কে, থকবির প্রকাশিত বই সম্পর্কে। রেভারেন্ড ক্লেমেন্ট রিচিল সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি পাঠক। রেভারেন্ড ক্লেমেন্ট রিচিল 1917 সালের 1 ডিসেম্বর জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রাংরাপাড়া গ্রাম। মেট্রিক পাশ করেন ঢাকাস্থ বান্দুরা স্কুল থেকে 1937 সালে এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স পাশ করেন 1952 সালে। তিনি 1955 সালে যাজকীয় জীবনে প্রবেশ করেন এবং ঢাকাস্থ বান্দুরা মিশনে যাজকীয় কর্তব্য পালনের পাশাপাশি শিক্ষকতা করতেন। লেখক 1975 সালে সুসং কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগ দেন। এই কলেজে তিনি 1 বছর চাকরি করেন।
রেভা ক্লেমেন্ট রিচিল লেখক হিসেবে যেমন তেমনি শিক্ষক হিসেবেও সুশিক্ষক ছিলেন এবং বেশ সুনাম অর্জন করেন। ক্লেমেন্ট রিচিল বহু ধর্মীয় ইতিহাস ও প্রবন্ধের বই লিখেছেন। ওনার প্রকাশিত বই হচ্ছে খ্রিস্টীয় মণ্ডলের ইতিহাস, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খণ্ড, হিন্দু ধর্মের ইতিহাস, প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, পুরাতন নিয়ম পরিচিতি, হিব্রু ইতিহাস এবং ওনার অনুবাদের যে গ্রন্থ সেটি হচ্ছে গারো আইন। যে বইটি, গারো আইন বইটি একসময় খুব প্রচুর জনপ্রিয় ছিল এবং থকবিরিম প্রকাশনার এই বইটিও করার আমরা করেছি, থকবিরিম প্রকাশনা করেছি যে গারো আইন, ওনার এই বইটিও, যে আমরা এই গারো আইন বইটি করার পর আমাদের কাছে যে পাঠকদের যে চাহিদা, তো আমরা দেখেছি যে মানুষজনের যে এই বইটির উপর যে মানুষজনের আস্থা কিংবা তাদের যে পাঠের জন্যে আগ্রহ আমরা এটা লক্ষ্য করেছি বেশ ভালোই। রেভারেন্ড ক্লেমেন্ট রিচিল 1909 সালের 3রা ডিসেম্বর পূর্ব উত্তরাইল গ্রামে মৃত্যুবরণ করেন। বর্তমানে পূর্ব উত্তরাইল গ্রামে লেখকের স্ত্রী ঝর্ণা মান্দা জীবিত আছেন। উনি মূলত বর্তমানে ওনার যে বাড়িঘর, ওনার যে সম্পদ সেটা দেখভাল করছেন। ঝর্ণা মান্দা, ওনার সাথে আছেন ঝর্ণা আম্বি, আমি বলি ঝর্ণা আম্বিকে দেখাশোনা করছেন। আম্বির সাথে আছেন ওনার ভাইয়ের মেয়ে চিমিক মান্দা। আসলে চিমিক মান্দা খুব পরিশ্রম করছেন, আম্বির সাথে আছেন, আম্বিকে দেখভাল করছেন। চিমিককে অনেক, যদি লাইভে দেখে থাকো তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, তুমি আম্বিকে দেখভাল করছো দীর্ঘদিন থেকে। সে আমাদের রেভারেন্ড ক্লেমেন্ট রিচিলের স্ত্রী, ওনাকে দেখভাল করছেন, ওনার সাথে আছেন। তো পাঠক, ইতিমধ্যে যারা আমার সাথে যুক্ত হয়েছেন লাইভে, আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, থকবিরিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি নতুন থকবিরিম প্রকাশিত নতুন বই নিয়ে একটু আলোচনা করার জন্য, আপনাদের কাছে পরিচিতিকরণ করার জন্য, পরিচিতিমূলক আজকের এই লাইভটা। আপনারা জানেন আমি প্রায় এই লাইভে আসি, লাইভে এসে আমি গারো লেখকদের কথা বলি, গারো লেখকদের লেখা নিয়ে কথা বলি, তাদের প্রকাশিত বই নিয়ে আলোচনা করি। তো আজকেও আমি এসেছি যে থকবিরিম প্রকাশিত নতুন বইয়ের খবর নিয়ে এসেছি আপনাদের। সেটি হচ্ছে গারো বিবাহ, রেভারেন্ড ক্লেমেন্ট রিচিলের। আরেকটি হচ্ছে রেভারেন্ড ক্লেমেন্ট রিচিলেরই প্রবন্ধ সংগ্রহের বই। তো আমি গারো বিবাহ সম্পর্কে একটু পরিচিতি দেই আপনাদের, একটু বলি। এই বইটি দুই ফরমার বলতে 32 পৃষ্ঠার বই। এর যে মনোরম যে দৃষ্টিনন্দন প্রচ্ছদ সেটি করেছেন নির্ঝর নৈশব্দ, আমাদের বন্ধু, থকবিরিমের বন্ধু, আমার বন্ধু নির্ঝর নৈশব্দ। বইটির মূল্য 120 টাকা রাখা হয়েছে। খুব সুন্দর একটি বই, মেকআপ গেটআপ, খুব সুন্দর কার্টিস পেপার কাগজটা খুব ভালো কাগজ। তো বন্ধুরা, সুরিজন, সুপ্রিয় পাঠক, এই যে গারো বিবাহ এই বইয়ে দুটি অধ্যায় রয়েছে। একটি হচ্ছে সাংসারিক বিবাহ, আরেকটি হচ্ছে খ্রিস্টান বিবাহ। এই বইয়ে যদি পাঠ করেন তাহলে আপনারা গারোদের যে আদি সংসারে গারোদের যে বিবাহ, সেই সংসারে গারো বিবাহ সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং বর্তমান সময়ে খ্রিস্টান হয়ে যাবার ফলে গারোদের যে বিবাহ রীতি, খ্রিস্টান মতে যে বিবাহ রীতি, সেই বিবাহ রীতি সম্পর্কে আপনারা খুব সুস্পষ্ট ধারণা পেতে পারবেন। সাংসারিক বিবাহ যেমন আপনারা জানতে পারবেন, ঠিক একইভাবে আপনারা গারো খ্রিস্টান রীতিতে বিবাহটা আপনারা জানতে পারবেন। রিংশান, তুমি এটা নিলে আমি তো কিছুক্ষণ পর আমি অন্ধ হয়ে যাব, তার মানে আমার লাইভটা শেষ করে দিতে হবে। আচ্ছা নাও, ঠিক আছে নাও, আমি কিছুক্ষণ পর লাইভ শেষ করে দেবো। তুমি চার্জার নেবা, নিতে চাও?
ওইখানে চার্জ নাই? আচ্ছা ঠিক আছে, নাও, ঠিক আছে নাও তুমি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি লাইভ শেষ করবো, নিয়ে যাও। হ্যাঁ শেষ করবো না? আচ্ছা ঠিক আছে। তো সাংসারিক বিবাহের মধ্যে আমাদের গারোদের যে সাংসারিক বিবাহ সম্পর্কে লেখক এখানে খুব সুন্দর মানে ডিটেল বর্ণনা করেছেন। গারোদের যে বিবাহ হচ্ছে দুদক্কা বা দুবকনিয়া বলি আমরা, তারপর থুনাপা বিবাহ, তারপর দকচাপা বা অনচাপা, তারপর হচ্ছে শেক্কা বিবাহ। এই যে 4 প্রকারের যে বিবাহ, এই 4 প্রকারের বিবাহ সম্পর্কে খুব সুন্দর ডিটেল বর্ণনা করা হয়েছে, একদম ডিটেল লেখা হয়েছে। পাঠক আপনারা যদি বইটি পড়েন তাহলে আপনারা সেই সাংসারিক গারোদের বিবাহ সম্পর্কে ডিটেল জানতে পারবেন। তারপর এখানে লেখা হয়েছে খ্রিস্টান বিবাহ সম্পর্কে, মানে খ্রিস্টান বিবাহ কিভাবে হয়, গারো খ্রিস্টানদের বিবাহ। আমি বলতে চাচ্ছি যে গারো আদিবাসীদের, গারো সম্প্রদায়ের যে জাতিসত্তার যে বিবাহ, তার মধ্যে হচ্ছে একটা আদি গারোদের যে বিবাহ সেটা নিয়ে, এবং বর্তমান সময়ের খ্রিস্টান হয়ে যাবার পর যে বিবাহ, সেই বিবাহ সম্পর্কে তিনি লিখেছেন। তিনি লেখক যেহেতু যাজক ছিলেন, পাদ্রী ছিলেন, সেই হিসেবেও ওনার যে খ্রিস্টান বিবাহের যে জ্ঞান, সেই জ্ঞানটা ছিল অগাধ, এবং সেভাবে তিনি নিজের যেহেতু খ্রিস্টান বিবাহ দিয়েছেন এবং গারো সাংসারিক বিবাহ তিনি নিজে দেখেছেন, দুটি বিবাহের অভিজ্ঞতার আলোকে তিনি এই বইটি লিখেছেন। আমরা পাঠকদের মতামত এবং পাঠকদের আমরা অবশ্যই আমরা জানতে যাব, মানে আমরা দেখব। আপনাদের যারা মন্তব্য করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার সাথে আপনারা আছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা বার্নার্ড বাজিকে দেখতে পাচ্ছি, জন রুরাম ঝিলিক, শুভকামনা থকবিরম প্রকাশনীকে, অবশ্যই আপনাকেও শুভকামনা, ধন্যবাদ। তেনজিং দিব্রা, ভালো লাইভ, ভালো কথা, অনেক অনেক ধন্যবাদ। কবি, তরুণ লেখক তেনজিং দিব্রা, খুব ভালো বর্তমান সময় তরুণ লেখক বলতে পারি অবশ্যই। ম্যাগদিলেনাম রং মাসি, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তরু শাহরিয়ার স্বর্গ, শুভকামনা, আপনাকে অভিনন্দন। মৃন্ময় বলছে আহা, মৃন্ময় তুমি কি বলেছো, খুব সুন্দর বলেছো, সত্যি আমি খুব কি হয়ে যাচ্ছে তোমার মন্তব্য শুনে। হ্যাঁ, তাহলে পাঠক আপনাদেরকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। রেভারেন্ড ক্লেমেন্সিলের এই গারো বিবাহ বইটি আপনারা যদি চান সংগ্রহ করতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, পাঠানোর চেষ্টা করছি, হয়তো 2-1 দিন সময় লাগছে। আমরা এখন আরেকটি বই নিয়ে আলোচনা করব। আমি বোধহয় লাইভটা বেশিক্ষণ করতে পারবো না, কারণ ইতিমধ্যে দিনশান আমার যে পাওয়ার ব্যাংকটা নিয়ে গেছে, চার্জারটা আমি একটু, তারপর আমি যতক্ষণ পারি থাকবো। প্রবন্ধ সংগ্রহ, ক্লেমেন্সিল লেখকের জীবনী তো আমি পাঠ করে ফেলছি ইতিমধ্যে। তা বইটি এই যে দৃষ্টিনন্দন প্রচ্ছদটি করেছেন নির্ঝর নৈশব্দ, বইটির মূল্য রাখা হয়েছে 350 টাকা। প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি 2021, মানে অমর 21 গ্রন্থমেলায়। বইটি উৎসর্গ করা হয়েছে উপসচিব ব্রেঞ্জন চাম্মুগং এবং পরিবারবর্গ। এই বইটি মূলত সংগ্রহ এবং সম্পাদনা করেছেন মিঠুন রাকসাম, সংগ্রহ এবং সম্পাদনা করা হয়েছে বইটি। ঠিক একইভাবে এটি সংগ্রহ এবং সম্পাদনা করা মিঠুন রাকসামের। এই গারো বিবাহ থেকে উৎসর্গ করা হয়েছে গারো বিবাহ বইটি ঝর্ণা মান্দার জন্য, ওনার স্ত্রীকে। আর এই বইটি উৎসর্গ করা হয়েছে উপসচিব ব্রেঞ্জন চাম্মুগং এবং পরিবারবর্গ। এখানে লেখক মানে সম্পাদক যিনি সম্পাদনা করেছেন, যিনি সংগ্রহ করেছেন, ওনার ভূমিকা আছে, খুব সুন্দর ভূমিকা আছে। ভূমিকাটা আসলে এখানে রেভা ক্লেমেন্সিলকে নিয়ে, ওনার লেখালেখি নিয়ে, উনি যে সাধনা করে গেছেন, জ্ঞানের সাধনা করে গেছেন, দীর্ঘদিন তিনি লিখেছেন। তিনি যাজক ছিলেন, যাজক থেকে আবার তিনি
চলে এসে তিনি বিবাহ করেছেন। তারপর বিবাহ করে এসে ওনার যে একটা আদর্শ ছিল, ওনার যে একটা নীতি ছিল, উনি প্রশ্ন করতে ভালোবাসতেন, উনি প্রশ্ন করতেন। এবং উনি প্রশ্ন করেছেন গারো মাতৃতন্ত্র নিয়ে। গারোদের যে বিভিন্ন আচার, কিছু রীতি আছে, যে রীতিগুলি আসলে ওনার দৃষ্টিতে মনে হয়েছে যে এই রীতিগুলি চেঞ্জ করা দরকার, পরিবর্তন করা দরকার। ওনার কাছে মনে হয়েছে যেমন আমাদের যে বিবাহ রীতি হয়, গারোদের যে আদি সংসারে গারোদের যে বিবাহ রীতি, কিংবা বর্তমান গারো খ্রিস্টানদের যে বিবাহ রীতি, সেই বিবাহ রীতিতে আমাদের যে প্রচুর পরিমাণের যে খরচটা হয়, তিনি সেই খরচ সম্পর্কে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সেই খরচকে কিভাবে একটু কমানো যায়, সে আর্থিক দিক তিনি সে বিষয়গুলি নিয়ে লিখেছেন। এবং মাতৃতন্ত্র ব্যবস্থা সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন যে পুরুষদের অধিকার নিয়ে তিনি বাংলাদেশে গারো সাহিত্যের মধ্যে, গারো লেখকদের মধ্যে তিনি প্রথম রেভারেন্ড ক্লেমেন্ট রিসিল প্রথম যে প্রশ্ন করেছেন যে গারোদের যে সম্পত্তির কথা, গারো পুরুষদের যে সুপার্জিত সম্পত্তির কথা নিয়ে তিনি বলেছেন। তিনি যে গারো পুরুষদের যে আইনের কথা বলেছেন, সম অধিকারের কথা তিনি বলেছেন, যে এক বোন যেমন সম্পদ পেতে পারে মার কাছ থেকে, বোনের যেমন অধিকার আছে, ঠিক আছে, কিন্তু ভাইকেও যেন বঞ্চিত করা না হয়, ভাইকেও যেন তাদের বিবেচনা মতে ভাইকেও যেন সেই অধিকারটা দেওয়া হয়। তিনি সে কথা কলম চালিয়ে গেছেন। তিনি ভাইয়ের প্রতি, মানে পুরুষ অধিকারের প্রতি কথা বলে গেছেন তিনি। তো আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধ সংগ্রহে সূচিটা আমরা একটু পাঠ করে নিই পাঠকদের জন্য, যে গারো জাতির মাতৃতন্ত্র, গারো নগ্না মনোনয়ন প্রসঙ্গে আদালতীয় রায়, গারো পুরুষের সুপার্জিত সম্পত্তি, গারো উত্তরাধিকার প্রসঙ্গ, গারোদের আর্থিক অবস্থার উপর একটুখানি দৃষ্টিপাত, এটা আমি বলেছিলাম। সেখানে নানা বিষয়ে, যে বিবাহ বিষয়ে, তারপর আমরা যখন পড়ব তখন আমরা বুঝতে পারবো। তারপর বাংলাদেশে গারোদের বর্তমান সংস্কৃতি নিয়েও তিনি কথা বলেছেন। বাংলাদেশের যে গারোদের আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়েও তিনি কথা বলেছেন, তিনি লিখেছেন। এবং আমরা ক্লেমেন্ট রিসিল সম্পর্কে আমরা জানি যে ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার জন্য তিনি একটা সময় আমরা যতটুকু জানতে পারি তিনি কিন্তু একঘর হয়ে গিয়েছিলেন। একঘর বলতে এক শ্রেণী তাকে আর পছন্দ করেনি। ওনার যে নীতি, ওনার আদর্শের জন্য ওনাকে, রেভারেন্ড ক্লেমেন্ট রিসিলকে একটু আমরা এটা কি বলতে পারি, যে অনেকটা নিগৃহীত বলা যায়, অনেকটা নিগৃহীত, কিংবা এক ঘরে থাকার মতো করে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি থেকেছেন। যে রেভারেন্ড ক্লেমেন্ট রিসিল তিনি যে লেখালেখি করেছেন পুরুষদের অধিকার নিয়ে, আমরা বলছি যে গারো ছেলেদেরও সমান অধিকার দেওয়া উচিত, তাদের মা বাবার যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকে তাদেরকে কিছুটা হলেও যেন বঞ্চিত করা না হয়, তাদেরকে যেন গারো ছেলেদেরকেও যেন, গারো পুরুষদেরকেও যেন অধিকার থেকে, সম্পত্তি থেকে বঞ্চিত করা না হয়। তাদেরকে যে আমরা যদি একজন বিবাহিত পুরুষের যদি স্ত্রী মারা যায়, তাহলে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। এই যে আওয়ালদ্দা বলেন, এই যে ছেড়ে দেয়া, সে যে দীর্ঘদিন একটা সংসার করার পর যখন হুট করে তার স্ত্রী মারা যাবার পর তাকে যে ছেড়ে দেওয়া হয়, সেটা অনেক বিবেচনা করে দেয়। অনেকে বিবেচনাটা করা হয় তার পূর্ববর্তী কাজের উপর বিবেচনা করা হয়, কিংবা অনেকে দেখা যাচ্ছে যে তার জন্য স্ত্রী দিতে চাচ্ছে কিন্তু সে নিতে চাচ্ছে না, নিতে চাইলেও তার তো আর্থিক দিক হয়তো নেই, সমস্যা সেটা হতে পারে। সেটার জন্যে এভাবে অনেক কারণ, যে কারণগুলির জন্য আসলে আমরা বলি ছেড়ে দেয়া, যেটা বলে আওয়ালদ্দা বলে, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। এই যে পুরুষদের যে অধিকারের কথা, পুরুষদের যে দুঃখের কথা, সে একটা সময় ছিল হয়তো। এখন আমরা একটু সচেতন হচ্ছি। এখন আমরা যদি আমরা দেখি, আমরা যদি চিন্তা করি যে একটা সময় কি অবস্থা ছিল, সেই অবস্থাগুলো তিনি এখানে ওনার যে লেখনীতে উনি
লেখার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন, এবং তিনি আজীবন তার যে নীতি ছিল, সে আদর্শ, তিনি সে আদর্শ মতেই তিনি চলেছেন। আমরা এখানে খুব সুন্দর যে গারোদের যে মাতৃতন্ত্র, সে মাতৃতন্ত্রের ইতিহাস, গারোদের মাতৃতন্ত্রের যে ইতিহাস, আমরা এখনো বলি যে মাতৃসূত্র গারো সম্প্রদায়, যে আমাদের যে পদবী, মাহারি কিংবা সম্পত্তির অধিকার সব কিছু, হ্যাঁ, যে এই বিষয়গুলি নিয়ে তিনি খুব সুন্দর বর্ণনা করেছেন এই গ্রন্থের মধ্যে। যে গারো জাতির মাতৃতন্ত্র, এইখানে তিনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আবার গারো নকনা মনোনয়ন সম্পর্কে আদালতের রায়, এই বিষয়টাও আদালত পর্যন্ত যে গড়িয়েছে এবং সম্পত্তি নিয়ে যে ঝামেলা হয়, এই বিষয়গুলি নিয়ে তিনি বর্ণনা করেছেন খুব সুন্দর। সেখানে বেশ কয়েকটি আদালতের রায় নিয়ে তিনি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন। এবং নকনা মনোনয়ন সম্পর্কে, কাকে নকনা নির্বাচন করা যাবে, নকনার কি কাজ, নকনা হলে নকনা কাকে করা যাবে, নকনা হলে কি তার কর্তব্য, এই বিষয়গুলো খুব সুন্দর তিনি বর্ণনা করেছেন। আমরা আবার মন্তব্যে যেতে পারি। মনির, আমাদের তরুণ কবি মনির রং, হ্যাঁ, মনির সিএচ সাংমা বলছে, খুব চমৎকার উপস্থাপন দাদা, ভালো লাগছে এবং মুগ্ধ হয়ে শুনছে। আহা, কবি তো এই তো কবি, অনেক অনেক ধন্যবাদ কবি। তারপর হচ্ছে তিনি লিখেছেন যে উত্তরাধিকার প্রসঙ্গ নিয়ে, এই যে উত্তরাধিকার নিয়ে অনেক ঝামেলা হয় অনেক পরিবারে এখনো, এই প্রসঙ্গগুলি তিনি লিখেছেন। তারপরে যে গারোদের যে আর্থিক অবস্থার যে সে আর্থিক অবস্থার সম্পর্কে তিনি লিখেছেন। আর পুরুষদের যে এই যে সুপার্জিত সম্পত্তি, এটা কার অধিকার হতে পারে, এই বিষয়টা নিয়ে খুব সুন্দর তিনি ডিটেল বর্ণনা করেছেন। সুপার্জিত পুরুষদের যে নিজের অধিকার, মানে নিজের যে কষ্টের শ্রমের যে ফসল, নিজে যে আয় করার যে টাকা, ইনকামের টাকা, নিজের যে পরিশ্রমের ফল, পরিশ্রমের ফসল, পরিশ্রমের যে সম্পদ, সেই সম্পদ কার হতে পারে, সেটা কি পুরুষের হবে নাকি তার স্ত্রীর হয়ে যাবে না তার মাহারির হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর লিখেছেন লেখক। তারপরে এখানে এই অধ্যায়ে খুব সুন্দর লেখা আছে যে বাংলাদেশে গারোদের পুরুষদের আইন নিয়ে, পুরুষদের উত্তরাধিকার আইন নিয়ে, সম্পত্তির আইন নিয়ে খুব সুন্দর বর্ণনা করেছেন তিনি। যে বাংলাদেশে গারো উত্তরাধিকার আইন নিয়ে তিনি বলেছেন, উত্তরাধিকার ধারা 1, ক খ, ধারা 2, ক খ, ধারা 3, এভাবে তিনি লিখেছেন 41 ধারা পর্যন্ত। বাংলাদেশে গারো আইন, যেটা বাংলাদেশে গারো আইন উত্তরাধিকার আইন সম্পর্কে 41 ধারা পর্যন্ত তিনি এখানে লিখেছেন। তারপর গারো উত্তরাধিকার আইন, এবং তিনি তারপর গারো উত্তরাধিকার আইন নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং লিখেছেন ধারা 1, ধারা 2, ধারা 3, ধারা 4, তারপর তাদের ধারার মধ্যে আবার ক খ এমন আছে। তারপর তিনি লিখেছেন যে মাহারি সম্পত্তি ও ব্যক্তিগত সম্পত্তি, মাহারি সম্পত্তি এবং ব্যক্তিগত সম্পত্তির যে তফাৎ, কিংবা কোন সম্পত্তি কে কিভাবে ভোগ করতে পারে, কে ব্যবহার করতে পারে, এই বিষয়গুলি নিয়ে খুব সুন্দর বর্ণনা করেছেন এখানে তিনি। তারপর সুপরিচিত সম্পত্তির কথা, যেটা আমি একটু আগে বললাম, এটা নিয়ে খুব সুন্দর ডিটেল বর্ণনা করেছেন। একদম 1, 2, 3 এভাবে করে করে একদম কত 12টি ভাগ করেছেন, 12টি পর্বে। আবার গারো পুরুষের সুপার্জিত সম্পত্তি বিষয়ক আইন, যেটা এটা, এই আইন নিয়েও তিনি খুব সুন্দর বর্ণনা করেছেন একদম। আচ্ছা দিশান, তাহলে আমি কি লাইভটা শেষ করে দেব তাই মনে হচ্ছে? আচ্ছা, তুমি পানি খাবা? হ্যাঁ, লাইভটা আমাকে শেষ করে দিতে হবে, বেশিক্ষণ আমি থাকতে পারবো না, কারণ আমার চার্জ সমস্যা হয়ে যাবে, মানে ঠাস করে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
যখন সিটে আসবে মানে এটা মানে হচ্ছে 30% পরে হ্যাঁ হ্যাঁ 30% পরে তো অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে বন্ধুরা প্রিয় পাঠক প্রিয় সুরিজন শুভার্থী যারা আমার এই লাইভটি দেখছেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের মতো লাইভ শেষ করে দেওয়ার জন্যে চলে যাব দেংশন আসছিল যদি তাই না দেংশন তুমি আমি শেষ করে দিই অনেকক্ষণ কথা বললাম আজকের লাইভটা আবারও বলে দিচ্ছি আমাদের থকবির প্রকাশনের যে নতুন নতুন বই যেমন আজকের আমরা আলোচনা করলাম রেভারেন্ড ক্লেমেন্ট সিলকে নিয়ে ওনার বই নিয়ে আমরা হয়তো সামনে আবার আসবো হয়তো সুমনা চিশিমকে নিয়ে কথা বলতে পারি থিরপিল লকটেককে নিয়ে কথা বলবো মতেন্দ্রমানকে নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলছি মনীন্দ্রনাথ মারাককে নিয়ে কথা বলেছি তরুণ কবি নিগুরমরংকে নিয়ে কথা বলেছি আবার হয়তো কথা বলবো কেন সম্রাট মরংকে নিয়ে কথা বলবো ফাদার গৌরবজি পাথানকে নিয়ে কথা বলবো ফাদার শিমন হাচ্চাকে নিয়ে কথা বলতে পারি ফাদার বায়লন চামুগংকে নিয়ে আমরা কথা বলতে পারি আমাদের এই যে লেখক যে সম্ভার গারো লেখক যে সম্ভার কবি অপূর্ব রং আছেন সেই শুধু দেশের বাইরে থেকে ধরেন বাবুলটি নকরে গেছেন কবি পলি সুবর্ণাথ রং আছেন ফৈবি চিরিং মারা গেছেন আমাদের অনেকজন কবি পরাগরেছিল আছেন অনেকজনকে নিয়ে আমরা কথা বলতে পারি আমার লাইভে এসে হয়তো আমরা কথা বলতে পারি আমরা এমন সেই অনুষ্ঠান আমরা সে আয়োজন করতে পারি আমাদের লেখকদের নিয়ে আমরা কথা বলতে পারি যেন আমরা কি লিখছি বর্তমান সময়ে আমরা কী চিন্তা করছে আমাদের লেখক সম্প্রদায় কী চিন্তা করছে তাদের আগামীর যে পরিকল্পনাটা কি যেমন আমরা থকবিরে যেমন গারো বইমেলা করার জন্য গারো বইমেলা মানে কি বই উৎসব করার জন্য সে মানে চিন্তা করছে বিরিশিরিতে করবে এরপরে হয়তো মধুপুর করবে এরপরে হয়তো অন্য কোথাও করবে কিন্তু থকবিরিম তাদের যে উদ্দেশ্য তাদের যে লক্ষ্য সেই নিয়ে কাজ করার চেষ্টা করছে গারো লেখকদের লেখা ভিন্ন ভাষাভাষী লেখকদের সাথে কাছে পরিচয় করিয়ে দেয়া তাদের কাছে নিয়ে যাওয়া গারো লেখকদের সাথে ভিন্ন ভাষাভাষী লেখকদের মতের বিনিময় ভাবনার বিনিময় করানো এই বিষয়গুলি আসলে থকবিরিম করার চেষ্টা করছে থকবিরিম আপনারা জানেন থকবিরিম.com আছে সেখানে আমরা আমাদের নিজেদের কথা বলার চেষ্টা করছি নিজেদের লেখার চেষ্টা করছি নিজেদের শিল্প সংস্কৃতি ভাষা নিয়ে লেখার চেষ্টা করছি কাজ করার চেষ্টা করছে অনেক তরুণ প্রজন্ম এগিয়ে আসছে লিখছে তারা এটা খুব ভালো একটা আমাদের জন্য ভালো একটি উদ্যোগ আমি মনে করি উদ্যোগ মনে করছি যে ভালো একটি কাজ এখন তরুণরা এগিয়ে আসছে তাদের চিন্তাভাবনা তরুণতর তাদের চিন্তাভাবনা সে আগের চিন্তাভাবনা থেকে আমরা এখন বুঝতে পারতেছি সে তাদের যে ভাবনা তরুণদের ভাবনার সাথে আমাদের যে এই বয়োজ্যেষ্ঠদের ভাবনা এই ভাবনার যে মিলন করানোর আমরা চেষ্টা করছি তার জন্য আমরা পুরো মাস জুড়ে বইমেলা করেছি আমরা সামনে যে বই উৎসব করবো সে প্রত্যন্ত বিরিশিরি অঞ্চলে আমরা বই উৎসব করতে চাই সেখানে আমরা গারো লেখকদের লেখা প্রদর্শন করতে চাই তাদের সাথে মতের বিনিময় করাতে চাই তাদের যে লেখা গারো লেখকদের যে লেখা তারা যেন সেখানকার এলাকার পাঠকরা যেন জানতে পারে তারা যেন দেখতে পারে তাদের যেন বুঝতে পারে যে গারো লেখক সম্প্রদায় গারো লেখকরা এই কাজ করছে কবিতা লিখছে গল্প লিখছে উপন্যাস লিখছে তার সুন্দর সুন্দর প্রবন্ধ লিখছে তারা যেন সেটা দেখতে পারে বুঝতে পারে গারো লোককাহিনী সম্পর্কে তারা যেন বুঝতে পারে আমরা সেই কাজটা করার চেষ্টা করছি শুধু বিরিশিরি করবো না এরপর একটু মধুপুর করবো একইভাবে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা চালিয়ে যাব সামনে আমাদের আরও অনেক 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 কাজ করতে হবে শুধু আমাদের না আমাদের সাথে যে বন্ধুরা আছেন সুরিজন পাঠক আপনারাও আছেন আপনারাও আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন সহভাগিতা করবেন আপনাদের কথা আপনারা বলবেন আমাদেরকে পরামর্শ দেবেন আমাদেরকে উপদেশ দেবেন আশা করছি তো বন্ধুরা আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে থকবিরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি এই লাইভটি শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং আরেকটি কথা আপনাদের যদি ভালো লাগে কিংবা আপনারা যদি মনে করেন এই লাইভটি যে আরও এই যে চলে যাচ্ছে আমরা জানি পাওয়ার হ্যাঁ চার্জটা নেই যদি কেউ মনে করেন যে আরও আপনাদের বন্ধুরা শুনুক মানে জানতে পারুক মানে জানুক তাহলে আপনারা কী করতে পারেন লাইক দিতে পারেন কমেন্টস করতে পারেন এবং সবশেষ যেটা করতে পারেন সেটা শেয়ার দিতে পারেন শেয়ার দিলে আপনি যেমন দেখতে পাবেন আমার এই কথাগুলি গারো লেখকদের কথা গারো লেখকদের প্রকাশিত বইয়ের কথা তাদের চিন্তার কথা ঠিক একইভাবে আপনার বন্ধু যেন দেখতে পায় সে কাজটা করবেন আপনারা শেয়ার দিতে পারেন
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, করোনা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ।